হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো এর আগের দিন আমি যে ভিডিওর অংশগুলো নিয়ে হাজির হয়েছিলাম, যেখানে লাস্ট অংশ ছিল ডান্ডি অভিযান, তার পরবর্তী যে পার্ট অংশ সেখানটা থেকে আমি অতি অবশ্যই বেশ কিছু অবজেক্টিভ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগছে এবং অনেকেই কমেন্ট করছো যে স্যার খুব ভালো লাগছে, বিশেষ করে সামনে WCS এর মেন আছে এবং কলেজ সার্ভিসের যে সেট পরীক্ষা আছে, তো সেই সেটের জন্য খুব গুরুত্বপূর্ণ এই অংশগুলো। তাছাড়া যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সেখানেতেও এই অবজেক্টিভ প্রশ্নগুলো এসে থাকে। তো খুব ভালো লাগছে, তোমরা অতি অবশ্যই উপকৃত হচ্ছে বলে। তো আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে অতি অবশ্যই আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম গোলটেবিল বৈঠক, যেটা 1930 থেকে 31 খ্রিস্টাব্দে হয়েছিল। তো আজকের প্রথম প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? এই সালটা অতি অবশ্যই খেয়াল রাখবে। আমার এসএসসি সময়ে পড়েছিল এই প্রশ্নটা, যখন আমি এসএসসি দিয়েছিলাম 2011 সালে। তো এই প্রশ্নটা এসেছিল আমার, যে প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? উত্তর 12ই নভেম্বর 1930 খ্রিস্টাব্দ থেকে হয়েছিল 19শে জানুয়ারি 1931 খ্রিস্টাব্দ। তাহলে সময়কালটা একদিন নয়, দীর্ঘদিন ধরে প্রথম গোলটেবিল বৈঠক বা ফার্স্ট রাউন্ড টেবিল যে বৈঠকটা, ফার্স্ট রাউন্ড টেবিল যে বৈঠক অতি অবশ্যই 12ই নভেম্বর 1930 থেকে 19শে জানুয়ারি 1931 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল? উত্তর লন্ডনে হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক লন্ডনে কোথায় অবস্থিত বা অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে রয়্যাল গ্যালারি হাউসেতে অনুষ্ঠিত হয়েছিল, রয়্যাল গ্যালারি হাউসে। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন? উত্তর পঞ্চম জর্জ ছিলেন ইংল্যান্ডের রাজা। পরে প্রথম গোলটেবিল বৈঠকের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, যিনি ওই ইংল্যান্ডের শাসন ব্যবস্থা আমাদের ভারতে প্রয়োগ করেছিলেন? অর্থাৎ ভারতের ভাইসরয় তখন ছিলেন লর্ড আরউইন। কেমন? পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক ভারত থেকে কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন? উত্তর 74 জন প্রতিনিধি ছিলেন প্রথম রাউন্ড টেবিল বৈঠকে। তারপরে প্রথম গোলটেবিল বৈঠক 74 জন প্রতিনিধির কতজন ছিলেন রাজনৈতিক ব্যক্তি? এই প্রথম গোলটেবিল বৈঠকে 74 জনের মধ্যে রাজনৈতিক ব্যক্তি ছিলেন 58 জন। পরের প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি কে ছিল? উত্তর কেউই ছিল না, কারণ প্রথম রাউন্ড টেবিল বা প্রথম গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস থেকে কেউই অংশগ্রহণ করেনি। পরের প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? 1931 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে বসেছিল? এটা ছিল 7ই সেপ্টেম্বর 1931 থেকে 1লা ডিসেম্বর 1931, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। কেমন? পরে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি কে ছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি ছিলেন মহাত্মা গান্ধী। পরে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র ভারতীয় মহিলা কে ছিলেন? না, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র ভারতীয় মহিলা ছিলেন সরোজিনী নাইডু। তারপর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে সভাপতি ছিলেন? না, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে সভাপতি ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। তো প্রথমত বলে রাখি, প্রথম গোলটেবিল বৈঠক সেভাবে কার্যকরী হয়নি। দ্বিতীয় গোলটেবিল বৈঠক যদিও বসেছিল, সেখানে কোনো প্রকার ভারতীয়দের সুযোগ সুবিধা বা সহযোগিতামূলক কোনো কিছু না পাওয়ার জন্য খালি হাতে গান্ধীজিকে দ্বিতীয় গোলটেবিল বৈঠক থেকে ফিরে আসতে হয়েছিল। পরের পুনা চুক্তি কবে হয়েছিল? পুনা চুক্তি 1932। পুনা চুক্তি 1932। পুনা চুক্তি পুনা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। পুনা একটি প্রদেশ, অর্থাৎ শহর, বিখ্যাত শহর পুনা মহারাষ্ট্রে অবস্থিত। পরে পুনা চুক্তি কবে হয়েছিল? 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয়েছিল। তারপর পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? পুনা চুক্তি ছিল ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে। সময়টা হচ্ছে 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর। পুনা চুক্তি কেন হয়েছিল? না, ব্রিটিশ অধীন
ভারতের পার্লামেন্টে তপশিলি জাতির আসন সংখ্যা সংরক্ষিত করার জন্য গান্ধীজির সঙ্গে আম্বেদকরের পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরে পুনা চুক্তি কোথায় হয়েছিল না, পুনা চুক্তি হয়েছিল পুনার ওয়ার্ধা জেলে। গান্ধীজির প্রতিনিধি ছিলেন মদনমোহন মালব্য ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে এই পুনা চুক্তি ওয়ার্ধা জেলে সম্পন্ন হয়েছিল চুক্তিটি। পরে তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 খ্রিস্টাব্দ। তো তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 17 নভেম্বর 1932 থেকে 24 ডিসেম্বর 1932। তো প্রথম গোলটেবিল বৈঠকে যে সময়কালটা ছিল দেখো 12 নভেম্বর, কেমন এই নভেম্বর মাসে 12 নভেম্বর শুরু হয়েছিল, সেরকম তৃতীয় গোলটেবিল হয়েছিল 17 নভেম্বর 1932। তো 24 ডিসেম্বর 1932 পর্যন্ত তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল। তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল? তৃতীয় গোলটেবিল বৈঠক এখানে অবমিট করে গেছি আমি। তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল ইংল্যান্ডে। তারপর তৃতীয় গোলটেবিল বৈঠকে কতজন অংশগ্রহণ করেছিলেন? টোটাল ছিল 46 জন অংশগ্রহণকারী। তারপর তৃতীয় গোলটেবিল বৈঠকে কারা অংশগ্রহণ করেনি? যারা অংশগ্রহণ করেনি তারা হলো লেবার পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও গান্ধীজি তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। তো তৃতীয় গোলটেবিল বৈঠকে কারা অংশগ্রহণ করেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর, তেজ বাহাদুর সপ্রু, এম.আর. জয়াকার, এন.এম. যোশী, সি.এন. মুদালিয়র এরা অংশগ্রহণ করেছিল। তারপর তিনটি বৈঠকে একমাত্র কোন ভারতীয় মহিলা অংশগ্রহণ করেছিলেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ড টেবিল বৈঠকে একজন মহিলা যিনি অংশগ্রহণ করেছিলেন তিনি হচ্ছে সরোজিনী নাইডু। প্রসঙ্গত বলে রাখি, পুরুষদের মধ্য থেকে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। প্রত্যেকটা রাউন্ড টেবিল বৈঠকেই তিনি অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন ভারত শাসন আইন 1935 কেমন? তো ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? উত্তর 1936 খ্রিস্টাব্দে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয়েছিল। পরে ভারত শাসন আইন পাস হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড ওয়েলিংটন। লর্ড ওয়েলিংটন ছিলেন অতি অবশ্যই ভারতের ভাইসরয়। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 কোথায় পাস হয়েছিল? ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট কবে ভারতে প্রয়োগ করা হয়েছিল? না 1937 খ্রিস্টাব্দে ভারতে প্রয়োগ করা হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অনুসারে কোন দেশ ভারত থেকে আলাদা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এটা হচ্ছে WBCS পড়েছিল যে গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া অনুসারে কোন দেশ ভারত থেকে আলাদা হয়েছিল, মানে ভারতের মধ্যে ছিল কিন্তু ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ রূপে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা হচ্ছে ব্রহ্মদেশ বা মায়ানমার অথবা বার্মা, যেটি কবে হয়েছিল? না 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট অনুসারে ভারত থেকে বার্মা আলাদা হয়েছিল। তারপর কাউন্সিল অফ ইন্ডিয়া এই দপ্তরটি কবে ধ্বংস হয়েছিল? না কাউন্সিল অফ ইন্ডিয়া এই দপ্তরটি প্রতিষ্ঠা হয়েছিল 1961 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ ইন্ডিয়া, কিন্তু সেটি ধ্বংস হয়েছিল 1935 খ্রিস্টাব্দে এসে, এবং তারই ভিত্তিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট কার্যকরী হয়েছিল। কোন আইন অনুসারে কাউন্সিল অফ ইন্ডিয়ান অ্যাক্ট কোন আইন অনুসারে কাউন্সিল অফ ইন্ডিয়া দপ্তরটি ধ্বংস হয়েছিল? না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 অনুসারে। পরের প্রশ্ন বা পরের অংশ, মুসলিম লীগ 1940 মুসলিম লীগ। তো 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশন কোথায় বসেছিল? উত্তর লাহোরে বসেছিল। কেমন? তো লাহোর বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তাহলে মুসলিম লীগের প্রথম যে অধিবেশনটা 1940 খ্রিস্টাব্দে সেটি হচ্ছে লাহোরে বসেছিল। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশনের দাবি কী ছিল? না পাকিস্তান রাষ্ট্র অতি অবশ্যই স্বাধীন পাকিস্তান রাষ্ট্র চাই, তাদের সেই দাবিটি ছিল মুসলিম লীগের। 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিথগো। পরে ডাইরেক্ট অ্যাকশন ডে কোন দিন? ডাইরেক্ট অ্যাকশন ডে 16 আগস্ট 1946 খ্রিস্টাব্দ। তারপরে কলকাতা হত্যাকাণ্ড বা গ্রেট কিলিং অফ ক্যালকাটা কবে হয়েছিল? না 16 আগস্ট 1946 খ্রিস্টাব্দে গ্রেট কিলিং অফ ক্যালকাটা ঘটেছিল। তারপরে ক্রিপস মিশন
1942 ক্রিপস মিশন। ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে। তারপরে ক্রিপস মিশন কার নেতৃত্বে ভারতে আসে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ভারতে আসে। ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল? না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সহযোগিতা ও সমর্থন আদায়ের জন্য ক্রিপস মিশন ভারতে আসে। অর্থাৎ 1939 থেকে 1945 খ্রিস্টাব্দে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেখানে যেহেতু একদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং অপরদিকে ছিল জার্মানি, জাপান ও ইতালি। ইংল্যান্ড যেহেতু যুদ্ধরত দেশ, সেই দেশকে ভারত যাতে সহযোগিতা করে অস্ত্রশস্ত্র, অর্থ এবং সেনাবাহিনী দিয়ে, সেটি আদায় করার জন্য তো ক্রিপস ভারতে এসেছিলেন। মহাত্মা গান্ধী ক্রিপস মিশন সম্পর্কে কি বলেন? মহাত্মা গান্ধী ক্রিপস মিশন সম্পর্কে বলেছিলেন বিখ্যাত একটা উক্তি, যেটা হচ্ছে ফেল পড়া ব্যাংকের আগাম চেকের তারিখ। পরে ক্রিপস মিশনে বার্তা বহনকারী কংগ্রেসের নেতা কারা ছিলেন? ক্রিপস মিশনটাকে ভারতে বার্তা হিসেবে প্রয়োগের জন্য, সেটা হচ্ছে জওহরলাল নেহরু ও মৌলানা আবুল কালাম আজাদ। পরে প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে আগমনকালে ভাইসরয় কে ছিলেন? ক্রিপস মিশনে ভারত আগমনকালে ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। কেমন? লর্ড লিনলিথগো। তারপরে ক্রিপস মিশনের সময়কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, উইনস্টাইন চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। পরে ক্রিপস মিশন ব্যর্থ হয় কেন? উত্তর, ভারতবাসী একে সমর্থন করেনি, তাই ব্যর্থ হয়েছিল। যেহেতু ভারতবাসী সমর্থন করেনি, তাই ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। তো ক্রিপস মিশন ব্যর্থ হলে ভারতে কোন আন্দোলনের সূচনা হয়েছিল? ক্রিপস মিশন ব্যর্থ হলে ভারতে যে আন্দোলনের সূচনা হয় সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। কেমন? ভারত ছাড়ো আন্দোলন। পরের অংশ, ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন 1942। তো পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়? উত্তর, বোম্বে অধিবেশনে বা বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পরে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? উত্তর, 9 আগস্ট 1942 খ্রিস্টাব্দে। পরে বোম্বে অধিবেশনে কে ভারত ছাড়ো প্রস্তাব উত্থাপন করেছিলেন? উত্তর, JL নেহরু, জওহরলাল নেহরু। তারপর ভারত ছাড়ো আন্দোলন কাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল? উত্তর, ব্রিটিশদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কে পাস করেন? উত্তর, গান্ধীজি করেছিলেন। পরে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কবে পেশ হয়? 8 আগস্ট 1942 খ্রিস্টাব্দে। পরে কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পেশ হয়েছিল? উত্তর, বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে। গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে হয়েছিল। পরে ভারত ছাড়ো আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? উত্তর, ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। পরে ভারত ছাড়ো আন্দোলন আর কি নামে পরিচিতি লাভ করেছিল? উত্তর, আগস্ট আন্দোলন বা আগস্ট ক্রান্তি নামে পরিচিতি লাভ করেছিল। পরে ভারত ছাড়ো এই স্লোগানটি কার দেওয়া? ভারত ছাড়ো এই স্লোগানটি কংগ্রেসের সোশ্যালিস্ট নেতা ইউসুফ মেহের আলীর দেওয়া। পরে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কোন জেলে বন্দী ছিলেন? উত্তর, পুনা জেলে বন্দী ছিলেন। পরে ভারত ছাড়ো আন্দোলনের সময় কাদের আহমদনগর দুর্গে বন্দী রাখা হয়েছিল? উত্তর, জওহরলাল নেহরু, চন্দ্রশেখর আজাদ, মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ প্রমুখ। পরে পুনা জেলে বন্দী থাকার সময় গান্ধীজির স্লোগান কী ছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে। এটা পরীক্ষায় বেশি পড়ে যে করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজি কোথা থেকে ডাক দিয়েছিলেন? উত্তর, পুনা জেলে বন্দী থাকার সময় করেঙ্গে ইয়া মরেঙ্গে অথবা ডু অর ডাই। পরে কোন আন্তর্জাতিক ঘটনাকালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1939 to 1945, অর্থাৎ যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে 1942 খ্রিস্টাব্দে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মধ্যবর্তীকালে আমাদের ভারত ছাড়ো আন্দোলনে চলেছিল। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1939 থেকে 1945 ভারত ছাড়ো আন্দোলনকারী ছত্রভঙ্গ করার জন্য ব্রিটিশ সরকার কোন অপারেশন শুরু করেছিলেন? অর্থাৎ বিপ্লবীদিকে স্তব্ধ করার জন্য বা ছত্রভঙ্গ করার জন্য বা স্তব্ধ করার জন্য ব্রিটিশ সরকার যে অপারেশন শুরু করেছিল তার নাম 0 আওয়ার বা অপারেশন 0 আওয়ার। পরে প্রশ্ন, সিমলা চুক্তি 1945, সিমলা
কোথায় অবস্থিত? উত্তর হিমাচল প্রদেশে অবস্থিত। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। পরে সিমলা চুক্তি কবে হয়েছিল? 24শে জুন 1945 থেকে 14ই জুলাই 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত সিমলা চুক্তি হয়েছিল সময়কালে। সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? না সেই সময়কার ভাইসরয় লর্ড ওয়াভেল এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল। তো সিমলা চুক্তিতে কতজন মুসলিম প্রতিনিধি যোগদান করেছিলেন? উত্তর 22 জন। তারপরে প্রশ্ন, সিমলা চুক্তি কেন ব্যর্থ হয়েছিল? উত্তর ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে সমস্ত সদস্য মুসলিম হবে এরকম যে দাবি, সেই দাবিটা নাকচ করা হলে এই চুক্তি অর্থাৎ সিমলা চুক্তি ব্যর্থ হয়েছিল। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ নিয়ে আমি হাজির হব। তারপরে একটু বলে রাখি, যারা ইতিহাসের স্টুডেন্ট বা ইতিহাসকে বেশি ভালোবাসো, চাকরির জন্য তো অবশ্যই, কিন্তু ইতিহাসকে যারা ভালোবাসো বা যারা অনার্সে পড়াশোনা করছো, ফার্স্ট 5, 6, 7, 8 যখন সেমেন্স দিবে, এই অংশগুলো তোমাদের অতি অবশ্যই খুবই কাজে আসবে। তো আজ এই পর্যন্ত। অতি অবশ্যই তোমরা দেখতে থাকো আরও পরবর্তী অংশ, মানে 1947 ভারত স্বাধীনতা পর্যন্ত এর পরের ভিডিওতে আমি চেষ্টা করছি কভার করার। ওকে, ঠিক আছে।